নমস্কার বন্ধুরা। রাহুল গান্ধী এবং নরেন্দ্র মোদীকে কখনো গত 10 বছরে একসাথে এক ফ্রেমে দেখেছেন? একসাথে ছবি তুলতে দেখেছেন? একসাথে মানে এক মিটিংয়ে বসে চা খেতে দেখেছেন? গল্প করতে দেখেছেন? হাসি ঠাট্টা করতে দেখেছেন? দেখেননি। দেখেননি কেন? দেখেছেন বলে আপনাদের মনে পড়লে যদি দেখে থাকেন সেটা জানিয়ে দেবেন, কখন দেখেছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি কখনো দেখিনি। হ্যাঁ, লোকসভার মধ্যে রাহুল গান্ধীকে এগিয়ে গিয়ে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে দেখেছি। আর এবারে দেখেছি আমরা যখন লোকসভার স্পিকার হিসেবে ওম বিড়লা পুনরানির্বাচিত হয়েছেন, তাকে চেয়ারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী এর সঙ্গে তাকে হ্যান্ডশেক করতে দেখেছি রাহুল গান্ধীকে। এছাড়া এক চা চক্রে বসে গল্প করতে, আড্ডা মারতে এরকমভাবে আমরা এর আগে দেখেছি বলে আমার অন্ততপক্ষে মনে পড়ে না। আর না দেখার কারণও রয়েছে, কারণ গত 10 বছরে দেশে একটি দল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার চালাচ্ছিল। তখন বিরোধী দলগুলোকে বরং লোকসভা থেকে, রাজ্যসভা থেকে কিভাবে সাসপেন্ড করে দেয়া যায়, কিভাবে তাদেরকে বের করে দেয়া যায়, সেই নিয়ে বরং চিন্তাভাবনা অনেক বেশি ছিল। আর শাসন ক্ষমতায় থাকার দলের নেতাদের ধারণা হয়ে গেছিল 2047 পর্যন্ত এইভাবেই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে থাকবে। বিরোধীরা দিন দিন দুর্বল হতে হতে, ক্ষয়প্রাপ্ত হতে হতে তারা বিলুপ্ত হয়ে যাবে। তখন বিলুপ্ত প্রজাতি হিসেবে তাদেরকে নিয়ে আলাদা করে তাদেরকে মিউজিয়ামে রাখা হবে। সেখানে বলা হবে যে না, এই দলগুলো একসময় আমাদের দেশে ছিল। এইরকম একটা ধারণা শাসক দলের নেতাদের, সে একদম টপ টু বটম সবার মধ্যে একটা চেপে বসেছিল। তো এই কারণে বিরোধী দলগুলোকে মান্যতা দেওয়া হয়নি, বিরোধী দলের নেতাদেরকেও যথাসম্ভব অবহেলা করা হয়েছিল। এটা একটা সাধারণ ছবি হয়ে গেছিল আমাদের দেশের রাজনীতিতে। কিন্তু এবারে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরে তো আর ছবিটা তা না। এবার তো আর সেই রকম অবস্থা না যে বিরোধী দলকে প্রধান বিরোধী দলের মর্যাদা দেওয়া হবে না শুধু সংখ্যার অজুহাতে দেখিয়ে, যেহেতু সংখ্যা পারমিট করতো না, এটাও সত্যি, তো দেওয়া হবে না এবং সে কোনো রকম গুরুত্বই দেওয়া হবে না। আর সারা বছরে বিরোধী দলকে আক্রমণের নিশানায় রাখা হবে, সেই রকম যে অবস্থা সেটা তো আর এখন নাই। এটা তো বদলে গেছে। এখন তো আর একক সংখ্যাগরিষ্ঠ বলে ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল কেন্দ্রে নাই। এখন তো যারা ক্ষমতায় রয়েছে তারা তো পরনির্ভর, অন্যের দয়ার ওপরে সরকার চালাচ্ছে। অন্যরা যতক্ষণ সমর্থন করবে ততক্ষণ সরকার চলবে। যে মুহূর্তে অন্যরা সমর্থন তুলে নেবে সেই মুহূর্তে সরকার পড়ে যাবে। ফলে এখন তো একটা ভবিষ্যতের টেনশন আছে। এতদিন তো ভবিষ্যৎটা উজ্জ্বল দেখতো, অনেক দূর দূর পর্যন্ত শুধু নিজেদেরই এক मैं ही दूसरा कोई नहीं। আর কেউ থাকবে না, আর কোনো বিরোধী দল থাকবে না, কেউ কোনো প্রতিবাদ করতে পারবে না, কোনো আন্দোলন করতে পারবে না, কোনো ধরনের সমালোচনা হবে না, কোনো ধরনের বাধা বিপত্তি হবে না। একেবারে নিরুপদ্রীপে, মানে কোনো উপদ্রব ছাড়াই এইভাবেই চলতে থাকবে। এই যে একটা ধারণা, এটা তো শেষ হয়ে গেছে। এবার তো আপনার বিরোধী দলগুলোর সহযোগিতা ছাড়া লোকসভা রাজ্যসভা চালানো কঠিন হয়ে গেছে। কারণ আমরা দেখেছি যে লোকসভাতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত যখন বক্তব্য রাখছেন, তখন বিরোধী দলের সদস্যরা এমনভাবে প্রতিবাদ হইচই করছেন যে প্রধানমন্ত্রীর কথা পর্যন্ত ঠিকভাবে শোনা যাচ্ছে না। দেখা যাচ্ছে যে লোকসভার স্পিকার এতদিন পর্যন্ত যে ধরনের ভূমিকা ওনার দেখা যেত, কথায় কথায় বিরোধীদেরকে যেভাবে চোখ রাঙানি দিতেন, শাসানি দিতেন, এবার অনেক ক্ষেত্রে তাকে দেখা গেছে হাসি মুখে, নম্রভাবে, অনেক কি বলবো, মাই ডিয়ার হিসেবে অনেক কথাবার্তা বলতে দেখা গেছে। না বলে উপায়ও নাই, কারণ পরিস্থিতি বদলে গেছে। এবং পরিস্থিতি যে দ্রুত আরো বদলে যাচ্ছে তারও ইঙ্গিত সারা দেশের রাজনীতির দিকে কেউ যদি নিরপেক্ষ দৃষ্টিতে চোখ কান খোলা রেখে যদি তাকায়, তাহলে চোখের সামনে স্পষ্ট দেখতে পাবে বিরোধী দলের নেতাদের চেহারায় যে ধরনের উদ্দীপনা দেখা যাচ্ছে, উৎসাহ দেখা যাচ্ছে, উচ্ছলতা দেখা যাচ্ছে, উজ্জ্বলতা দেখা যাচ্ছে, এবং তাদের মধ্যে যে আত্মবিশ্বাস, কনফিডেন্স, এটা এত উচ্চ স্তরে রয়েছে। অন্যদিকে শাসক দলের নেতাদের মনের মধ্যে যে একটা টেনশনে রয়েছে, একটা ভয় রয়েছে, ক্ষমতা হারানোর ভয়, সেটা স্পষ্ট চেহারার দিকে তাকালেই বোঝা যায়। গতকালকে যখন লোকসভার স্পিকার ওম বিড়লার ডাকা চা চক্রে আপনার শাসক দল এবং বিরোধী দলের নেতারা উপস্থিত ছিলেন, সেখানেও সেই ছবিটা স্পষ্ট ধরা পড়েছে। একদিকে রাহুল গান্ধীর ছবিতে দেখবেন, রাহুল গান্ধীর চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা, হাসি, আনন্দ,
চেহারা দেখলে বোঝা যায় যে তার মুড যে একদম দারুণ অবস্থাতে রয়েছে, কনফিডেন্স যে হাই রয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী এবং লোকসভার স্পিকার বা কিরেন রিজিজু বা রাজনাথ সিং, তাদের চেহারার মধ্যে দেখবেন একটা মায়ুসী ভাব, মনমরা ভাব, একটা দুঃখ, যন্ত্রণা, ব্যথা, উদ্বেগ, উৎকণ্ঠা, আশঙ্কা ইত্যাদি মনের মধ্যে যে রয়েছে সেটা চেহারার মধ্যে স্পষ্ট প্রতিফলিত হচ্ছে। তো এই চেহারাটা তো গত 10 বছরে ভারতবর্ষের মানুষ শাসক দলের নেতাদের, কেন্দ্রীয় সর্বোচ্চ নেতাদের চেহারায় তো দেখেননি, তো এইবার প্রথম দেখতে শুরু করেছেন। আর ইন্ডিয়া জোটের নেতারা এতদিন দুর্বল থাকা অবস্থাতেও তাদের মধ্যে কিন্তু একটা উৎফুল্ল ভাব ছিল, কিন্তু মনের মধ্যে টেনশন ছিল, জেলে যাওয়ার ভয় ছিল, সব ছিল, কিন্তু তারপরেও তারা ফুরফুরে মেজাজেই ছিলেন। আর মেজাজে থাকার কারণে তারা ঘুরে দাঁড়িয়েছেন আত্মবিশ্বাসের সঙ্গে। এবার লোকসভা নির্বাচনে তারা প্রচার করেছেন, আপনার সেই অনুযায়ী মানুষের মন তারা জয় করার চেষ্টা করেছেন, এবং তারা একেবারে তলানিতে চলে যাওয়া অবস্থা থেকে আবার এমন একটা অবস্থানে এসে দাঁড়িয়েছেন যে তারা টক্কর দিচ্ছেন আপনার শাসক এনডিএকে। ইন্ডিয়া জোট আর এনডিএ জোট এখন মুখোমুখি দাঁড়িয়ে। ইন্ডিয়া জোট এতটাই আপনার মজবুত হয়ে গেছে আজকের দিনে যে তারা এই সরকারকে, এনডিএ সরকার পড়ে গেলে যে কোনো মুহূর্তে তারা সরকার বানানোর জন্য পর্যন্ত তারা সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছেন। এবং কংগ্রেস আর বিজেপির মধ্যে যদি আমরা দেখি, দুটো দলের মধ্যে, কংগ্রেস কর্মীদের মধ্যে সারা দেশে একটা উন্মাদনা চলে এসেছে, উৎসাহ চলে এসেছে, আত্মবিশ্বাস চলে এসেছে। অন্যদিকে এই জিনিসগুলোর ঘাটতি দেখা যাচ্ছে, অভাব দেখা যাচ্ছে বিজেপির কর্মী নেতাদের মধ্যে। এটা সারা দেশে যেখানে যেদিকে তাকাবেন সেদিকেই সেম পিকচার। তো এই যে পরিস্থিতির পরিবর্তন, এই পরিবর্তনের একটা প্রভাব দেখা যাচ্ছে যে গতকালকে ওম বিড়লা, এর আগেও করেন সাধারণত যখনই আপনার অধিবেশন শেষ হয়ে যায় তারপরে আপনার শাসক এবং বিরোধী দলের নেতাদেরকে নিয়ে চা চক্র করেন। এর আগে তো অধীর চৌধুরী ছিলেন লোকসভায় কংগ্রেস দলের নেতা, কিন্তু এবার তো আর কংগ্রেস দলের নেতা না, শুধু এবার বিরোধী দলনেতা রয়েছেন। সাংবিধানিক পদ, একদিকে প্রধানমন্ত্রী, আরেকদিকে বিরোধী দলনেতা। বিরোধী দলনেতাকে ধরা হয় আপনার ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম যেটা আমাদের দেশেও লাগু হয়েছে, সেই অনুযায়ী ধরা হয় ছায়া প্রধানমন্ত্রী। অর্থাৎ তিনি সারা বছর সবসময় তিনি প্রস্তুত থাকবেন প্রধানমন্ত্রীর জায়গাটা দখল করার জন্য, সেই জায়গায় গিয়ে দেশকে পরিচালনা করার জন্য। এই ভাবটা কিন্তু অনেকটা রাহুল গান্ধীর মধ্যে চলে এসেছে এখন। আপনার ওনার বডি ল্যাঙ্গুয়েজে, ওনার যে চেহারার যে ভাষা, সব কিছু, আচার আচরণ, কার্যকলাপ, সব কিছুর মধ্যেই যে তিনি যে আগামী দিনে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত, সেটা তিনি বোঝানোর চেষ্টা করছেন সারা দেশের মানুষকে। এবং দেশের যেখানে যেখানে কোনো ধরনের সমস্যা হচ্ছে তিনি ছুটে যাচ্ছেন। যেটা প্রধানমন্ত্রী করতে পারছেন না সেটা বিরোধী দলনেতা করছেন, এবং করে করে আপনার দেশের মানুষের কনফিডেন্স তার প্রতি অনেক বেশি বাড়িয়ে নিচ্ছেন। তো এই যে অবস্থা, এতে তিনি কালকে কি করেছেন, যখন আলোচনা করছেন তখন তিনি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস না করে তিনি রাজনাথ সিংকে জিজ্ঞেস করেছেন ইউক্রেনের অবস্থা কি, গাজার অবস্থা কি। এইটাও অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে তিনি এই মিটিংটাকেও কাজে লাগিয়েছেন। একদিকে তিনি ফুরফুরে মেজাজ, তিনি ছবিতে তার দেখা যাচ্ছে, এটা একটা বার্তা দিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী চেহারার মধ্যে একটা মায়ুসী ভাব, একটা মনোরা ভাব, এটাও সারা দেশের মানুষ দেখেছে। আর অন্যদিকে তিনি কি করেছেন, সেখানে বসে রাজনাথ সিংকে নিয়ে প্রশ্ন করছেন, যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত। তিনি তো প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে পারতেন যে প্রধানমন্ত্রীজি ইউক্রেনের অবস্থা কি, গাজার অবস্থা কি, বা বাংলাদেশের অবস্থা কি, বা চায়না বর্ডারের অবস্থা কি, ইত্যাদি ইত্যাদি যে কোনো যা জিজ্ঞাসা করার প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে পারতেন। কিন্তু তিনি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেননি। এটা একটা রাজনৈতিকভাবে এই মিটিংয়ের মধ্যেই তিনি এক ধরনের রাজনীতি করে নিয়েছেন, এক ধরনের খোঁচা দিয়ে দিয়েছেন। রাজনাথ সিংকে বেশি গুরুত্ব দিয়েছেন, প্রধানমন্ত্রীকে কম গুরুত্ব দিয়েছেন, কিন্তু কাউকে বুঝতে দেননি, আবার সবাইকে বুঝিয়ে দিয়েছেন। তো সেই মিটিংটাকে আপনার বিরোধী ইন্ডিয়া জোটের অনেক নেতা সেখানে উপস্থিত ছিলেন। আপনার কানিমোজিও উপস্থিত ছিলেন, তারপরে আপনার কংগ্রেসের আর তৃণমূল কংগ্রেসের সুদীপ ব্যানার্জি উপস্থিত ছিলেন, আবার চিরাগ পাসওয়ান বা আপনার কিরেন রিজিজু এরাও উপস্থিত ছিলেন আপনার শাসক জোটের পক্ষ থেকে। তো এই যে এই ধরনের মিটিং খুব স্বাভাবিক মিটিং, এটার মধ্যে কোনো অফিসিয়াল কোনো রেকর্ডে যায় না, কোনো অফিসিয়াল মিটিং না, এটা আনঅফিসিয়াল মিটিং। কিন্তু এই মিটিংয়ের গুরুত্ব অনেক বেশি। আর এই মিটিংটাকে রাহুল গান্ধী বা ইন্ডিয়া জোট বা কংগ্রেস খুব সুচতুরভাবে কাজে লাগিয়ে দিয়েছে। আর এই মিটিংটা যে উদ্দেশ্যে বিজেপি চেয়েছিল, এনডিএ জোট চেয়েছিল,
সে উদ্দেশ্যটা মনে হয় ফলপ্রসূ হয়নি। ছবি দেখে সার্বিক জিনিসগুলো বিশ্লেষণ করলে এরকমটাই বার্তা আসে। সময় খারাপ হলে বোধহয় এমনটাই হয়, কিন্তু সময় যখন ভালো থাকে তখন যদি এটা মাথায় থাকে যে চিরদিন কাহারও সময় নাহি যায়, আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়, তো এগুলি সব সুপ্রিম একটা পাওয়ার রয়েছে, সেই পাওয়ার সব কিছু নিয়ন্ত্রণ করে। আপনার সুদিন কতক্ষণ থাকবে, আপনার দুর্দিন কখন আসবে, আবার দুর্দিন কতক্ষণ থাকবে, দুর্দিন চলে গিয়ে সুদিন কখন আসবে, এটা একটা সুপার পাওয়ার নিয়ন্ত্রণ করে। এটা সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করে, হিন্দুরা বিশ্বাস করে, মুসলিমরা বিশ্বাস করে, খ্রিস্টানরা বিশ্বাস করে, বুদ্ধিস্টরা বিশ্বাস করে, জৈনরা, পার্সিরা, ইহুদিরা সবাই বিশ্বাস করে দ্যার ইজ এ সুপ্রিম পাওয়ার। তো সেই সুপ্রিম পাওয়ার যেহেতু সুপ্রিম সিদ্ধান্ত নেওয়ার মালিক, সেহেতু পৃথিবীতে থাকা কোনো পদের অধিকারী কোনো ব্যক্তি কখনো সামান্য ক্ষমতার অহংকার দেখাতে পারেন না। যদি অহংকার দেখান তাহলে একটা দিন তার এই অহংকারের পতন হয় এবং তার খারাপ দিন আসতে শুরু করে, যেটা আজকের দিনে ভারতবর্ষের রাজনীতিতে তাকালে এবং গত 10 বছরের সঙ্গে তুলনা করলে একেবারে স্পষ্ট ছবি সবার চোখের সামনে ধরা পড়ে। এ নিয়ে কোনো ধরনের পক্ষপাতিত্ব করার দরকার নাই, কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলার দরকার নাই। সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিতে যে কেউ দেখলে পরে বলতে পারবেন সব কিছু। আপনারা আপনাদের মতামতের ক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট করে মতামত যেমনভাবে সব ভিডিওতে দিয়ে আসছেন এই ভিডিওতে দেবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।